আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার আহ, প্রিয় ব্যক্তি, প্রিয় বক্তা রাশেদ খান ভাই, রাশেদ হায়দার ভাই, এবং বিশেষ করে ওনার প্রিয় দর্শক আপনাদের বলি, উনি একই সাথে দুইজন বিখ্যাত ব্যক্তির প্রতিবেশী। একটা হচ্ছেন আমাদের 3 ইঞ্চি পিনাকি ভট্ট, আর একটা হচ্ছে আদম ব্যাপারী ইউনুস। তাই দুইজনের তিনি প্রতিবেশী, তাই তারা দেখলে আমার ভয় করে। ঠিক আছে, তাই আগে বলে রাখলাম। তার যারা দর্শক রয়েছেন তাদের সকলকে আমার সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই। ফরিদ ভাই, আমি চাইলেও আমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না ভাই, এটা তো আপনারাই বলেন। যে যেমন বাংলাদেশ ভারতের প্রতিবেশী, সে চেঞ্জ করতে পারবে না, সুতরাং আমিও এই দুই কুলাঙ্গারকে তো আর আমি চেঞ্জ করতে পারবো না। কিছুক্ষণ আগে দেখলাম যে ইত্তেফাকে দিল যে ওই ভারতের এক সংসদ সদস্য বলছে, না জানি মন্ত্রী, যে আগামী কয়েক ঘন্টার ভিতরে ভারতে আক্রমণ করবে সংসদে। ভারতও যদি এটা শুরু করে, এরপরে যদি মাইর হয়, অবস্থাটা কি? আর আক্রমণটা করবে। এখন আমার যা মনে হইতেছে, আজকে যেমন যে সেনাবাহিনী বাংলাদেশের সব জায়গায় জায়গায়, আমার মনে হয় ভাই পাইকারা ইন্ডিয়ারে মারবে, আর হেই মাইটটা সম্ভবত বাংলাদেশের উপর দিয়েই মারবে, যার কারণে সেনাবাহিনীর রাস্তায় নামাই দিছে যে যদি হয় ভারত তো আর ছেড়ে দিব না, তোরা ভাই একটু ঠেকা। আমার যেটা মনে হইতেছে, নাহলে হঠাৎ করে ভারত এই পাকিস্তান 5 ঘন্টা আগে ডিক্লারেশন দিল যুদ্ধের, আপনারা সেনা নামাইলেন, ওইদিকে লাগিয়ে রইল এই অধিকৃত কাশ্মীর। এত কিছু নেই যে আপনি আমি যে আলোচনা করতেছি না পাইকাদের, ওইটা নিয়ে এইটাও আমাদের জন্য পাপ। ওই কাশ্মীরের যারা আছে ওদের উচিত, ওদের এখন 3 সপ্তাহ 100 আরো 1000 মরুক, এরা আরো মরুক। তার কারণ কি জানেন? ইন্টারন্যাশনাল মিডিয়ায় কোনো কথা হয় না। আবার ওইখানে ওই জায়গার যে লোকগুলো আছে, ওরা স্বাধীনতাকামী, এটা ঠিক। ওরা সাহিত্য শাসন চায় না, ওরা স্বাধীন রাষ্ট্র চায়। তোমরা স্বাধীন রাষ্ট্র না চায়, তোমরা বলে ভাই আমাদের ভালো হবে, আগে আমরা আইসা বাকি কাশ্মীর পুরোটারে এক করি, সেটা চায় না। ওইখানেও স্বাধীনতা চাওয়া হইতেছে, কিন্তু পাইকারা তোমরা এটা এটা করো, হেরা এখান থেকে মারে, ওগুলোরে মারে না কেন? কাশ্মীর তো মেইনল্যান্ড না, যে মানে একদম সমতল ভূমি না, তো পাহাড় পর্বত নাকি ভাই? ব্যারিকেড দিয়ে পিঠটা মারতে আরে পাহাড় পর্বত, কাশ্মীর পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সুন্দর অঞ্চল, পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাই। সুইজারল্যান্ডের পরে যদি কোনো জায়গা বলে সেটা হচ্ছে যে পুরো কাশ্মীর। আমরা আজাদ কাশ্মীর পড়েন আর জম্মু কাশ্মীর বলেন, দুটোটা একই। ওই খাইয়া রাখছে কতটুকু, চায়নাও রেখে দিছে ওইটা। চায়না ওখানে কি করে সেটা নিয়ে কিন্তু কেউ মাথা ব্যথা নাই। পাইকারা এখানে এখন অ্যাকশন আরো 3000 মারলো, ওয়ার্ল্ড মিডিয়া কথা বলবে না। কারণ হচ্ছে যে আমেরিকার তো আব্বাটাইকা বৈশা রয়েছে, আর তাদের বিরুদ্ধে কথা বলবে। আমেরিকার স্বার্থ আছে না পাকিস্তানের লগে এখনো, এইসব কারণে ওখানে বলে না। আর ভারতের ওইটা হচ্ছে পাকিস্তানে না, শুধুমাত্র পাকিস্তান, ওই বাংলাদেশে কারো যদি বাচ্চা পয়দা হয়, সেটা করে যে ভারতের হাত আছে ওইখানে। এ বাচ্চা কেন পয়দা হইল, বিয়া শাদী কেন হইল, এই হচ্ছে কাহিনী। এবং যার জঙ্গিবাদ, পুরো পাকিস্তানটা হচ্ছে জঙ্গিবাদের উৎপাদন করে তারা, সমস্ত টেরোরিজম করে তারা। এই পিওকে যেটা এই জায়গা দিয়েই ভারতে এসে কিন্তু আক্রমণ করে জঙ্গিরা, এটা কিন্তু ওই জায়গার লোকজনও জানে, কিন্তু প্রতিরোধ বা প্রতিবাদ করতে পারে না। এই জায়গা থেকে বেরিয়ে আসলে তারা স্বাধীনতা হবে। বেলুচ যেরকম এখন করতেছে, আস্তে আস্তে আরো বেশি হবে। এখন ঘটনা বেলুচের এটাতে হয়তো অন্য কোনো ঘটনা ঘটতেছে, বেলুচের এটার অবস্থা খারাপ, যার কারণে তারা এইখানে লাগাই দিছে যে সবার দৃষ্টিটা ওই দিকে যাক। কাহিনী হয়তো এইখানে, কারণ বেলুচে তো 10 জন বেলুচি দাঁড়াইয়া রাস্তার উপরে গার্ড দিলে সেনাবাহিনী ভাগে, উল্টা দৌড়ে যায়, প্রচুর ভিডিও আছে। এখন মনে হয় ভাই পিওকে তো সেম অবস্থা, যার কারণে দৃষ্টিটা পিওকের দিকে ফিরাইছে পাইকারা। অথবা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে, কারণ ওদের তো ছোট ভাই এই যে জিন্নার সন্তান বাংলাদেশে পাইছে, তো কিছু একটা করার চেষ্টা করতেছে। খবরটা পাবেন হয়তো 72 ঘন্টা বা 1 সপ্তাহ, কিন্তু পাবেন কিছু না কিছু একটা। এইটাই। ধন্যবাদ মাসুদ ভাই। যেটা আমি অলরেডি আপনি এটা বলার আগে আমরা শুরু করে দিয়েছিলাম, সেটা হলো পাকিস্তান এখন আরেকবার ভাঙবে, মানে তার সময় হয়ে গেছে। কারণ 9 মাস 10 দিন হলে যেরকম বাচ্চা হয়ে যায়, এর 10 মাস 10 দিন হয়ে গেছে, বাচ্চা হয় না অবধারিত। এখন বাচ্চা একটা হবে না, 2টা হবে না, 3টা হবে,
সেই প্রশ্ন এখন সামনে। এখন বেলুচিস্তান ভেঙে আলাদা দেশ হবে, না কাশ্মীর একটা ছোট কাশ্মীর হয়ে যাবে আরেকটা ছোট্ট, নাকি আবার আফগানিস্তান তার অঞ্চলটা নিয়ে নেবে পাকিস্তানের ভিতর থেকে? পাকিস্তান এখন যখন ভাঙবে 3-4 টুকরা হবে, কোনো সন্দেহ নেই। বেলুচিস্তান তো যাবেই তাদের। এমনিতেই এই পাকিস্তান ভিগারিস্তান নামে পরিচিত সারা পৃথিবীতে। তাদের এই যে কালকেও পত্রিকায় পড়েছেন 90% পৃথিবীতে বিদেশি ভিক্ষুক হচ্ছে পাকিস্তানি। আমাদের বাংলাদেশের বাঙ্গো পেয়ারা পাকিস্তানি কি খবর জানে? এরা 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 দেখবেন এটা কোনো টু শব্দ নাই। যদি এটা ভারতের নাম আসতো, যদি 90% না, যদি বলতো যে পৃথিবীর 10% ভিক্ষুক ভারতীয়, তাইলেই দেখতেন বাংলাদেশের মিডিয়া আর বাংলাদেশের জামাতি বট কি যে বয়ান দিত রে ভাই, মসজিদে ওই বয়ান দিত। কিন্তু তাদের আব্বা, তাদের অবৈধ পিতা পাকিস্তান তো 90% ভিক্ষুক। এখন আর দেখুন টু শব্দটি এদের মধ্যে নেই। কিন্তু তারপরেও পাকিস্তানের পক্ষে চাপা মারা বন্ধ করবে না, যেহেতু পাকিস্তান ভেঙে যাবে। এখন সে যদি যুদ্ধ না করে বা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি না করে, তাহলে তো এই সরকার যারা আছে এরা কার উপরে দায় দিবে? একটা কিছু তো করতে হবে। আর ভারত পাকিস্তানের সাথে যুদ্ধটা আমার মনে হয় অনিবার্য হয়ে উঠতেছে, কারণ এখানে বাংলাদেশ থেকে খোঁচাই ছিল প্রথমে, বহুভাবে চেষ্টা করছে ভারতের সাথে আমাদের একটা আনুষ্ঠানিক যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য। এবং তাদের যে এখানে রুহানি আওলাদ যারা আছে, তাদের যে অবৈধ সন্তান আছে, কর্নেল হাসিনুর, কর্নেল ওলি, মেথর আখতারুজ্জামান সহ এরা যারা আছে, জামাতি বট, হামাতি বট, আমার ভাবির পোলারা, এরা বহু চেষ্টা করেছিল, কিন্তু ভারত তাদের উস্কানিতে পা দেয় নাই, তাদের ফাঁদে পাটা রাখে নাই। কারণ তারা বুঝতে পারতেছিল যে পাকিস্তান এবং তুরস্কে বদমাইশ এটা করতেছে কোনো মহাশক্তি তাদের ইশারায়, এটা বুঝতে পেরেছে। তো ভারতও আমার মনে হয় এবার যদি লাগে আর ভুল তারা 71-এর মতো করবে না। কেমন? যেমন 71-এ তারা কিন্তু ভূমির ভিতরে ঢুকে যায় না, বা গেলে ওটা ছেড়ে দিত। এইবার পাকিস্তান গেলে কিন্তু আর ভূমি ছাড়বে না, কারণ এটা নেহরুর ভারত না, ইন্দিরা গান্ধীরও ভারত না, এটা নরেন্দ্র মোদীর শাসিত ভারত। এই সময় যদি কোনোভাবে পাকিস্তানে ভূমি দখল করে, সেটা তারা ছাড়বে না, আপনি এটা নিশ্চিত থাকেন। আর পাকিস্তান তো এমনিই ভাঙবে, কোনো সন্দেহ নেই। পৃথিবীতে পাকিস্তান হচ্ছে একটা কৃত্রিম রাষ্ট্র। এই রাষ্ট্রের কোনো অস্তিত্ব, পাকিস্তানের কোনো জাতি ছিল না। একটা জাতি তলে একটা রাষ্ট্র গঠনের যেই সমস্ত বিষয় দরকার, শুধু ধর্মের নামে একটা অঞ্চল গঠিত হয়েছিল, যেখানে একমাত্র পাঞ্জাবিরা পাকিস্তান চেয়েছিল, সিন্ধুরাও চায় নাই, বেলুচরাও চায় নাই, এমনকি যারা আফগানিস্তানের পাশে ছিল তারাও চায় নাই। শুধু তাই না, আফগানিস্তান পাকিস্তানকে স্বীকৃতি দেয় নাই, জাতিসংঘে অনেকদিন স্বীকৃতি দেয় নাই, তার প্রতিবেশী রাষ্ট্র দেয় নাই। এটা আমাদের বাংলাদেশের বাঙ্গুরা ভুলে গেছে, বা আমাদের সলিমুল্লাহ, কলিমুল্লাহ, হলিমুল্লাহ, ঝলিমুল্লাহ, টলিমুল্লাহ, মলিমুল্লাহ, চিঙ্গবাম, মিঙ্গবাম, এরা গেলে বলে না, বলা যায় ভাই আর কি, এগুলো বললে ভাই যুদ্ধ, সব মুসলমানের দোষ গোপন রাখতে হয়। দেখেন না বলৎকার হয়, এই বলৎকারের দোষ গোপন করার জন্য মৌলবীরা এখন লেগে গেছে। তো তারা পাকিস্তানের দোষ গাইবে না, পাকিস্তানের ফল্ট সামনে আনতে দিয়েছে। আপনি দেখেন, বামপন্থীদের জিজ্ঞেস করেন, এই ভণ্ড বাম বাংলাদেশে কোনো বাম নাই, আগে তো বলতাম চিঙ্কু বাম নির্দিষ্ট, বাংলাদেশের সব বামই ভণ্ড। 25,000 ফিলিস্তিনি মারছে, কোনো বামপন্থী কোনোদিন বলে না, কোনোদিনের তারা টু শব্দটি করে না। ইসরায়েলের বিরুদ্ধে তুমি যাও যে তোমার ফিলিস্তিনিদের মারে, 25,000 ফিলিস্তিনি পাকিস্তান মারলো, আজ পর্যন্ত কোনো বামের মুখ থেকে আমি শুনি নাই, আমি বাম রাজনীতি করানো কোনো বাম আমাকে কোনোদিন বলে নাই। আর এত বড় বাটপার বাম, এরা কোনোদিনই বলে না যে ইরানের খোমেনিরা যে ক্ষমতায় আসার পরে 1979 সালে প্রথমে কমরেডদেরকে পাইকারি হারে সাফাই করছে, এবং অন্যান্য শত্রুদের তারা গুলি করে মেরেছে, আর বামপন্থীদের তারা কুপিয়ে রাস্তায় মেরেছে, জবাই করেছে। এই কথাটা তারপরও সালার এই বাম, এই বেকুব বাম, এই ভণ্ড বাম আর মুসলমান ওই পাকিস্তানের পক্ষে, তেহরানের কসাইদের পক্ষে। কোনো মুসলমান আজ পর্যন্ত কোনো মৌলবী, কোনো জামাত, কোনো শিবির, কোনো হেফাজতের, বিএনপির কোনো নেতার মুখে, আওয়ামী লীগের তো শুনিই নাই, বিএনপির কোনো নেতার মুখে শুনেছেন, জামাতের নেতার মুখে শুনেছেন যে 25,000 ফিলিস্তিনি মারছে? আমরা ইতিহাসে গবেষণা করে এগুলো বের করছি। বলতে গেলে বলে কি, এটা চুপ থাকো, এগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? আজকে এই যে কাশ্মীর নিয়ে দেখেন টু শব্দটি নেই, এই যে 2-3 সপ্তাহ যাবৎ মারতেছে, একটা লোককে যদি মারতো আজকে ভারত, বাংলাদেশে শুক্রবারে গরম হয়ে যেত, বামপন্থীরা সবার আগে নামতো। আর বামপন্থী হিন্দু যেগুলো আছে না পাটপার, বাংলাদেশের বামপন্থী হিন্দুদের একটা গোপন কথা বলি, এরা কোনো দলে ভাত পায় না, মানে কত হাঙ্গা বইতে না পারে, বিয়ে বইতে না পারে বাম রাজনীতি, কিন্তু সব ভণ্ড, একটা বাম না। বাংলাদেশে যারা যে সকল হিন্দু সম্প্রদায়ের লোক বামপন্থী, সবগুলো ভণ্ড, একটা বাটপার সবগুলোই। এরা আওয়ামী লীগে জায়গা পাবে না, ভাত পাবে না, পাত্তাই দিবে না, ওয়ার্ড কমিটির জায়গা পাবে না। এখন 5 জন লোকের 20 জন লোকে কমিটি করে, তার মধ্যে 19 জন হলো কেন্দ্রীয় কমিটি। আমি কেন্দ্রীয় কমিটির নেতা রাশেদ হায়দার, সেন্ট্রাল মেম্বার, শেখ ফরিদ সেন্ট্রাল মেম্বার, লোক সংখ্যা কত 20 জন।
সেন্ট্রাল মেম্বার টিভি জায়গা দেয়, ওই যে দেখেন জুনায়েদ সাকি, ওর চিনা কে চিনা রে, টেলিভিশনে মুখ দেখাইতে দেখাইতে বামপন্থীদের বস্তা টান্দা, বামপন্থীদের জায়গা দেয় মিডিয়া দিতে দিতে এরা এমপি মন্ত্রী হয়ে যায়, এদের কিন্তু মেম্বার হওয়ার যোগ্যতা নেই। আর ওই যে বললাম বাংলাদেশে হিন্দু রইল সবচেয়ে, সেটা যত বড় চক্করবর্তী ফক্করবর্তী পশু মশু পশুক না, বাংলাদেশ আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশে যারা হিন্দুরা বাম রাজনীতি করে সবগুলি গন্ড। এরা আওয়ামী লীগে জাগাবে না, উস্টামের খেদাই দিছে, ওই যে বাপে তারে না মায়ে খেদাই না, চাচাই লাথি মারা ভাগ্নে ঘেটে ধরে বাইর করে দেওয়া যারা হিন্দু, এগুলো যে বাম রাজনীতি করে সবগুলো গন্ড। বাংলাদেশে যারা, বাংলাদেশের মুসলমানরা যদি 100 জন কমিউনিস্ট পার্টি করে, এর মধ্যে 90 জন গন্ড, 10 জন অন্তত আছে। আর বাংলাদেশে যারা বামপন্থী রাজনীতি করে 100 জন হিন্দুর মধ্যে 100 জনই গন্ড। এরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিতে জায়গা না পেয়ে বা জামাতে জায়গা না পেয়ে এরা বাম রাজনীতি করে, এগুলো একটাও বাম না, সবগুলো ভণ্ডামি এবং বদমাইশ, কারো মেরুদণ্ড নেই। আর যারা বাম আছে দেখেন, এরা প্রথমে যে কাজটা, এ দেখেন এখন মিছিল করে না কেন, এখন শাহবাগে মিছিল করে না কেন, পাকিস্তান যে কাশ্মীরিদের কাশ্মীরি না, সব মুসলমান ভাই ভাই না, পাকিস্তান এখন আগে ফরিদ ভাই একটা কমেন্ট নেই, কমেন্টটা চলে যাবে কারণ অনেক কমেন্ট হয়তো খুঁজে পাওয়া যায় না। যেন 5টা কমেন্টের মধ্যে আমি একটা কমেন্ট ধরতে পারি, বাকিগুলো চলে যায়, আর অন্যটা খুঁজতে গেলে সমস্যা হয়। বলছে পাকিস্তানের নিউক্লিয়ার আছে, অস্তিত্বের সংকট মেরে দিবে ভেবে চিনতে কথা বললেন, মানে নিউক্লিয়ার বোমা মেরে দিবে পাকিস্তান। আচ্ছা পাকিস্তান কারে বোমা মারবে? আচ্ছা পাকিস্তান কারে বোমা মারবে এটা তো কইল না, কারে মারবে? ভারতে মারলে তো 25 কোটি মুসলমানই মরবে, কে মরবে? কলকাতায় মারলে তো প্রথমে যে মুসলমান বিহারিরা মরবে, দিল্লি রাজধানীতে তো সব মুসলমান আগে মরবো, মুসলমান তো আগে মারা যাবে, কারে মারবে বোমা? আর তার চেয়ে বড় কথা, পাকিস্তানের আসলে কি ওগুলা আছে না সাফা? শুনেন, একবার না আমার এলাকায় আমি আমার ভাতিজা দাঁড়াইছিলাম, আমরা একটু আগে মারামারি মানে এলাকায় মারামারি। ফরিদ ভাই পাকিস্তানের নিউক্লিয়ারের ওয়েপন যেগুলো, এগুলোর সুইচ নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, এমন কথা শুনেছি আমি। শুনেন নাই, ওই শুধু তার কাছে না, এটা সৌদি আরবের হাতে, এটা কাতারের হাতে, পাকিস্তানের হাতে সে কন্ট্রোল নাই। ওই যে অপারেশন সিন্দুরে যখন হামলা করলো ভারত, তখন কিন্তু আমেরিকা কেন না করলাইলো? কারণ ওটার চাবিকাঠি তো তার কাছে, ওই নিউক্লিয়ার যেখানে রাখছে ওভারহেড, ওইখানেই তো ভারত বোমা মারছে, এত মাথা নষ্ট হয়ে গেছে। তারপরে তো ভারত আমেরিকা এসে সেটা তাড়াতাড়ি মধ্যস্থতা করলো, এগুলো তো আমরা জানি। আর শুনেন, পাকিস্তানের যদি মুরত থাকতো, নিউক্লিয়ার বোমাতে আপনি বেলুচিস্তান রক্ষা করবেন কিভাবে? মারবেন? আর ভাই পাকিস্তান আমার রাষ্ট্রই তো থাকবো না, আপনি কিভাবে মারবেন? পাঞ্জাব আলাদা হয়ে যাবে, সিন্ধ আলাদা হয়ে যাবে, বেলুচিস্তান আলাদা হয়ে যাবে, এই ছোট্ট একটা কাশ্মীর, এটুকু মুরগির সম্মান ডিম, এটু কাশ্মীর হয়ে যেতে পারে। তারপরে আফগানিস্তান, পাকিস্তানের তো রাষ্ট্র আগামী 30 বছরের মধ্যে পাকিস্তানের কোনো রাষ্ট্রই থাকবে না, অস্তিত্বই থাকবে না। কারণ এটা হলো একটা কৃত্রিম রাষ্ট্র, যেটা বলতেছিলাম। পাকিস্তান কি কোনো জাতির, শুধু কি একটা ধর্মের নামে? এটা দক্ষিণ এশিয়ার ক্যান্সার না, পাকিস্তান পুরো পৃথিবীর জন্য ক্যান্সার। শুধু দক্ষিণ এশিয়া, পাকিস্তানিরা ব্রিটেনে গিয়ে পাইকারি হারে দর্শন করে, পাকিস্তানের সারা দুনিয়ায় গিয়ে। না ফরিদ ভাই, আপনি যেটা বললেন আমি আপনার কথার সাথে এক না ভাই। পাকিস্তান সারা পৃথিবীর জন্য ক্যান্সার কি বাবু? ক্যান্সার তো আপনার সোয়াছে না, পাকিস্তান হচ্ছে সারা পৃথিবীর জন্য এইডস। ও তার লগে শুইব, তারই এইডস। মানে ক্যান্সারটা তো ভালো হওয়ার সম্ভাবনা আছে, এইডস মানে নিশ্চিত মৃত্যু। আর ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি তো পাকিস্তানের একটু নাম্বার দিয়েছিলাম, আপনি তাও দিতে চাইলেন না। মানে দুষ্ট লোকেরা বলে আমি নাকি বেশি সবচেয়ে বড় পাকিস্তান বিরোধী, আরেকজন পাওয়া গেছে, যাই একজন পাইলাম, তাও আবার কি ল্যাংটা সুলেমান আর ওই যে আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী। বাপ যাই হোক, যেটা বলতেছিলাম আপনাকে বলি, পাকিস্তান যদি তার পারমাণবিক বোমাতে যদি পৃথিবী টেকানো যাইতো, তাহলে তো সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। এখনো সারা পৃথিবীতে সবচেয়ে, সারা দুনিয়াতে যত পারমাণবিক ওভারহেড আছে, তার সাথে 5-6 গুণ বেশি রাশিয়ার এখনো আছে। আপনি পারমাণবিক বোমাতে আপনি দেশ রক্ষা করতে পারবেন? এটা কি হয়? আর পাকিস্তান যে পারমাণবিক বোমা মারবে, কার উপরে মারবে? তার অস্তিত্ব থাকবে। অর্থাৎ পাকিস্তানের দশা হইলো যে শালা গাছের আগালে পানি উঠামো, শালা দেখি কাক থাকে কই। কিন্তু পাকিস্তান নামে শিয়ালের খাড়াইশ যে কই থাকবো, এই চিন্তা। 11 পানি হইলে খাড়াইশা শিয়াল মারা যায়। মানে যদি জঙ্গলে 11 পানি হয়, খাড়াইশা শিয়াল মারা যায়, উপরে উঠে আসে পাবলিক এরাতে মেরে খায়। ঠিক আছে? গাছের আগালে পানি আপনি উঠাইতে চান, এই ধরনের গল্প করলে তো হবে না। পাকিস্তান তো 30 বছর, তো আমি বেশি বললাম, দেখেন 5-10 বছর টিকে কিনা পাকিস্তান নামক রাষ্ট্রটা। ফরিদ ভাই একটা চমৎকার কথা বলেছেন, নিউক্লিয়ার দিয়ে যদি রক্ষা হতো তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙতো না। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি পারমাণবিক এই কি বলে উইপন আছে, বেশি না,
সারা পৃথিবীতে যত রাশিয়া। আছে, সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, সরি আমেরিকা, চায়না বা গোপনে প্রকাশ্য যত পারমাণবিক ওভারহেড আছে, তার সাথে 5-6 গুণ রাশিয়াতে এখনো আছে, ধ্বংস করার পরেও তাদের কাছে এত, মানে সারা পৃথিবীকে তারা কয়েকশো বার ধ্বংস করতে পারে, টিকতে পারবে? তারা পারে নাই। জি, এটা সম্ভব না। পারমাণবিক ইয়ে প্রয়োগ করা কি এত সহজ ব্যাপার? বিষয়টা তাহলে কি হবে? অতটা সহজ না না, করলো হ্যাঁ। ভারত বসে থাকবে? আচ্ছা, ভারত যদি অর্ধেক ধ্বংস, অর্ধেক থাকবে, পাকিস্তান ফুল ধ্বংস হয়ে যাবে, তখন কি করবে? মানে না ভাইজান, এইখানে একটা সমস্যা আছে তো। পাকিস্তান তো পারমাণবিক বোমা মারবো, কিন্তু যেটার মধ্যে বসায়া মারবো সেইটা তো অর্ধেক আইসা ভাঙ্গা পয়রা বাংলাদেশে পড়ে যাবে। তো বোমগুলা কই যাবো? বোম তো ভারত পর্যন্ত যাবে না, তার আগেই পড়ে যাবো বাংলাদেশে। তো বোমগুলা কই যাবো? কেন কোথায় যাবে আমি বলবো? কেন ভারতে যাবে কামের বেরি হওয়ার জন্য? দিল্লিতে যাবে, কেরালায় যাবে, কাশ্মীরে যাবে, কলকাতায় যাবে, তারপর চেন্নাই যাবে, তারপরে আপনার ব্যাঙ্গালোর যাবে, ঠিক আছে, বিহারে যাবে, ওখানে গিয়ে কামলা দিবে। সমস্যা আছেই তো, চুরি করে যাবে, তারপরে বলবে এগুলো তো আমাদের লোক না, এটা তো ভারতীয়। বাংলাদেশে তো এই ব্যবসা আছেই, বুঝলেন না? এটা তো নতুন কিছু না। আমাদের এই আপনার পরাধীন প্রাইম মিনিস্টার মালয়েশিয়ায় গেছেন, ওনাকে ধর্মমন্ত্রী রিসিভ করছেন, তো আমার কোনো দুঃখ নাই, কারণ উনি তো পরাধীন। কে রিসিভ করলো না করলো তার কোনো দুঃখ নেই। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আজ থেকে 5 দিন আগে নাকি যখন উনি চায়না যাবেন এই কথা শোনার পরে ওই যে আমাদের বর্তমানের যে ইয়ে আছে না, এই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মানে যার বাবা ছিলেন রাজাকার, আমাদের চিটং এর উনি রাজাকার পুত্র আমির খসরু, তার বাসায় এই মার্কিন রাষ্ট্রদূত গেছেন। কি কি কথা হয়েছে ওগুলা জানা যায় না। তো যাওয়ার পরে নাকি এক পর্যায়ে ওই রাষ্ট্রদূত কি জিজ্ঞেস করছেন পরে, তখন উনি বলছেন, আমির খসরু সাহেব বলছেন, আমি তো জানি না, এটা আমাদের তারেক ভাই ভালো জানে। তখন তারেক ভাইয়ের ফোন দেওয়া হইলো। তারেক ভাই রাইতের 1:30টার সময় নাকি গাড়ি টাড়ি নিয়ে আমির খসরু বাসায় যেয়ে উপস্থিত। একজন পরাধীন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রীর বাসায় গেছে রাষ্ট্রদূতের সাথে দেখা করতে, এর চেয়ে লজ্জাজনক আর কি আছে? এরপরে আমেরিকান রাষ্ট্রদূত কয়, আমি আসলে আসছি এখানে বাংলাদেশ জাতি গিয়ে সাপোর্ট করে। কারে? আমেরিকার। কেন? ওয়ার্ল্ড কাপ খেলায় জিতবে। আরে হারামজাদা, বাংলাদেশের অর্ধেক পার্টি তো এর আগে ব্রাজিলের সাপোর্ট করছে, 7 গোল খাইছে। তার আগে আর্জেন্টিনার সাপোর্ট করছে, এখানেও গোল খাইছে। সবসময় তো ফ্রান্স জিতছে। আমেরিকারে দিলেই কি জিতবো? কাহিনী কি হইতেছে কাউরে কিছু কয়। রাজনীতিটা কেন ভুল? আমেরিকার সাথে এই আমেরিকা চায় না কারে? চায়নারে। কিন্তু আপনি চায়নায় যাবেন, ওই চায়নার বিমান F-17 নাকি এটা নাকি J-17, ওই বিমান পাকিস্তানের হইয়া কিনবে বা তিস্তা ব্যারেজ করবেন, ওই করবেন সেই করবেন। আমেরিকাও বুঝে না যে এই চায়নারে আনা মানে কি। আবার এই আমির খসরু মাহমুদ চৌধুরী, আমার ফরিদ ভাই খুব ভালো জানবেন, চায়না কেন বিএনপির এর আগে ছেড়ে দিছিল মনে আছে? ওই চায়না ছাইরা দিছিল কারণ ওই যে চাইনিজ যে ইয়েটা আছে না, কি বলে এটার নাম, আর দেশ একটা আছে যে যেটা চায়নার কয়, তাইওয়ানের কনসুলেট অফিস খুলে বইছিল ঢাকায়। এগুলো গ্যাঞ্জামের কারণে চায়না তখন বিএনপির হাত ছেড়ে দিছে। এগুলো চাইনিজ ভালোবাসাটা এমন, টিকলে 100 দিন, না টিকলে 1 দিন। ঠিক চাইনিজ না, চাইনিজ ভালোবাসা হইলো হোমিওপ্যাথি ওষুধের মতো। ওষুধ খাইলে 7 দিনে ভালো হয়, না খাইলে 1 সপ্তাহ না খাইলে। তো চায়নার বিশ্বাস একবার ভঙ্গ হয়েছে, সুতরাং চায়না এত মনে করে না যে চায়না বিশ্বাস করে ফেলাবে বিএনপি। আসে না, দৌড়ঝাঁপ শুরু করতে দেন, আস্তে আস্তে দেখবেন 2-4-5টা দিন 10টা দিন যাইতে দেন, বুঝবেন যে আমাদের পরাধীন প্রধানমন্ত্রী কি কি নিয়ে আসেন। এটা ওনারা হেডাম দেখাইতেছেন ইন্ডিয়ারে, যে দেখো আমরা তোমাদের কথা না শুনেও যাইতেছি। হেডামটা একটু দেখেন, কয়টা দিন ওয়েট করেন, এত তাড়াহুড়া কেন? এখন কাহিনী একটা কথা বলে আমি শেষ করে দিই। নতুন বিয়ে হয়েছে, তো বউ জামাই রুমে শুইছে, তো পরের দিন সকালে নতুন বউ আইছে বালতি টালতি নিয়ে গোসল করতে। তো দাদিরে কইতেছে, আরে দাদি, কয় তোমার নাচ জামাই যে ভালো, কত ভালো জানো? কয় যে কি? কয় যে এত আমার জায়গা সম্পদ সব লেখা দিব কইছে। দাদি কয় যে নাতিন কখন কইছে? কয় রাইতে।
কয় গায়ে উঠার আগে না পরে? কয় গায়ে উঠার আগে। কয় সবাই গায়ে উঠার আগে কয়, পরে আর কেউ কয় না, বুঝলা যায়। সুতরাং মাত্র গায়ে উঠতেছে তো, এখন কত কিছু দেখবেন। একটু পড়ুক না, 72 ঘন্টা পারুক, সফর শেষ করে আসুক, আলোচনার সময় আছে আমাদের। বাংলাদেশ কি কূটনীতি বুঝে? আমার তো মনে হয় না। বাংলাদেশ যদি, আমার কথা কি শুনতে পাচ্ছেন মাসুদ ভাই? জি জি। হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ, কূটনীতি শুনতে পাচ্ছি। তো যে মালয়েশিয়াতে যাওয়ার সময় আমাদের মুসলেকা প্রধানমন্ত্রীকে একটা ধর্ম প্রতিমন্ত্রী এসে তারা রিসিভ করলো। নরেন্দ্র মোদী গেলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসে লেফট রাইট করে। তারপরও নরেন্দ্র মোদী ভালো না, নরেন্দ্র মোদী ভারতে গেলে ভালো না। আর আমাদের প্রধানমন্ত্রীকে মুসলিম শুরু করলো মুসলমানি করে আর কি। আসলে তো যাইতে চায় না। মালয়েশিয়া গেছে কেন জানেন? যদি সরাসরি চায়না যায় রাগ করবে। ঠিক আছে, একটা তথ্য দিই। আজকে সংসদে কে যেন বলছে বিএনপির যে ভারত বাংলাদেশের বউ জামাই ডিভোর্স, এমন বউ জামাই তাদের ডিভোর্স দিতে পারে না। সেই খবর কি জানেন? এটা কিন্তু বাংলাদেশের সংসদে তারা আজকে বলছে যে এটা যদি আওয়ামী লীগ বলতো বা আমি বলতাম বা আপনি বলতেন বা আমাদের হায়দার ভাই বলতো, এতক্ষণ কিন্তু আমাদের ভারতের দালাল বলতো। সংসদে দাঁড়িয়ে আজকে বলেছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক সেই বউ জামাইয়ের মতো, যাদের ডিভোর্স করা সম্ভব না, তাদের সম্পর্কে স্থায়ী। কে বলেছে? ভারতে বাংলাদেশের বিএনপির এমপি বলেছে, এটা আওয়ামী লীগের এমপি বলে নাই। আর কূটনীতির কথা যেটা বললেন, আমাদের কূটনৈতিক মুরত যদি থাকতো, প্রথম উদাহরণ দিলাম, সেইখানে একটা ধর্মমন্ত্রী এসে রিসিভ করতো না। দ্বিতীয়ত, আপনার আলোচনায় গত কয়েকদিন আগে বোধহয় বলেছিলাম যে আমাদের বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে বলে ইসরায়েলের রাষ্ট্রদূত, ভারতীয় রাষ্ট্রদূত দাবি করেছে, কোনো প্রতিবাদ করেছে, মুরদে কোলাইছে? হয় নাই। আমাদের যদি কূটনৈতিক শক্তি থাকতো তাহলে 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা কিভাবে ঢুকলো? আমাদের কূটনৈতিক শক্তি যদি থাকতো 1300 জেলে ধরে নিয়ে যায়, টু শব্দটি করার সাহস কারো নাই। আমাদের কূটনৈতিক শক্তি, বুদ্ধিমত্তা যদি থাকতো, তাহলে কি কেউ কোনোদিন বলে যে ভারতের 7 সিস্টার খেয়ে ফেলবে? কোনো পাগল আরেক দেশকে এইভাবে বলে? মনে করেন ওই দেশ, একটা দেশ কেউ দখল করবে, তাও তো এইভাবে বলে কয়ে করা যায় না। তার মানে এটা বলার মাধ্যমে আপনি আপনার বলটা আরেকজনের হাতে দিয়ে দিলেন। এটা বলার মাধ্যমে কূটনৈতিক জ্ঞান যদি থাকতো এই দেশে, কূটনৈতিক জ্ঞান আদম ব্যাপারী ইউনুসেরই নাই। সে ফ্রান্স থেকে ফ্লাই করার আগেই বলে 7 সিস্টার বিপদে ফেলাবো। এই দেশের কূটনৈতিকগণ, রাজনৈতিক জ্ঞান কি থাকে? এই দেশে তো রাজনৈতিক সরে সরে জ্ঞানও নাই। আজকে ছাত্র দলের রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের সভাপতি নাকি বলেছে যে ছাত্রলীগ ধরে দিলে 10,000 করে টাকা দিবে। যাদের এই স্বরাষ্ট্র নীতির জ্ঞান নাই, যাদের গণতান্ত্রিক জ্ঞান নাই, তাদের মাথায় ঢুকবে আন্তর্জাতিক জ্ঞান। যারা এই দেশে বীর বিক্রম বানাই হলো স্পিকার, সেই সংসদে পাকিস্তানের পক্ষে যারা আন্দোলন করেছে, পাকিস্তানের পক্ষে যারা জীবন দিয়েছে এবং নিয়েছে, তাদের শোক প্রস্তাব পাঠ করে। এই বাংলাদেশে যদি কূটনৈতিক তৎপরতা থাকতো, তাহলে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে, পাকিস্তানের সংসদে আমাদের নিয়ে কথা বলে। শুনেছেন তো, পাকিস্তানের সংসদে আমাদের নিয়ে কথা বলতেছে। কোন পাকিস্তান? যে পাকিস্তান সারা পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত এবং বিগারিস্তান নামে সারা পৃথিবীতে তার একটা ট্রেডমার্ক হয়ে গেছে। সেই পাকিস্তানের সংসদে আমাদের বাংলাদেশের ব্যক্তিদের স্বাগত জানায়। এদের যদি কূটনৈতিক জ্ঞান থাকতো, তাহলে এরা পাকিস্তানে ওই বাংলাদেশের যে যারা ছাত্র নেতা হয়েছে এখন শিবিরের, তারা যাইতো। এদের তো ন্যূনতম জ্ঞানও নাই। এরা একদিকে গুপ্ত থাকে, আরেকদিকে যখন প্রকাশ্যে হয়, এমন প্রকাশ্যে হয় সব মানুষ বুঝে ফেলে, ওইটা গেল। আর বিএনপির যদি কথা বলেন, এদের কূটনৈতিক একজন লোকের নাম বলেন যে এই লোকটা কূটনীতিতে এরকম দক্ষ। এই যে জায়েদ পাঠাকে বানাইছিল প্রতিমন্ত্রী, ডাক্তার জায়েদ নাকি ডক্টরের জায়েদ। সমস্ত পেয়ারা পাকিস্তানি গবেট মূর্খ এবং মূর্খ মুসলমানদের মাঝে মধ্যে দেখাবেন এদের কমেন্ট, নইলে মানুষ তো বুঝতে পারবেন এদের মগজে কি কাজ করে। এদের তো পারমাণবিক বোমা আরেকটা কাজে খাটছে, এটা জানেন না? পাকিস্তানকে বিদেশে 90% ভিক্ষুকের রাষ্ট্র পরিণত করেছে। কাজ করেছে তো, কে বলছে করে নাই? উনি ঠিকই বলেছে। এই ভারত ইসরায়েলের নাকি, আরে ভাই, ভারত পাকিস্তানের গুণে নাকি? ইসরায়েল পাকিস্তানের গুণে নাকি? 5 পয়সা দাম আছে। তুমি নিজে নিজে মন কলা খাও যে মুই কি হনুরে, তোমার 5 পয়সা দাম আছে। পাকিস্তানের 30% ছাত্র স্কুলে যায় না, জীবনে স্কুলে যায় না।
শিক্ষার অভাবে মরতেছে, না খায় থাকে। ওই পাকিস্তানে ভাবার সময় আছে। ভারত পৃথিবীর 3 নম্বর শক্তি, ইসরায়েল সারা দুনিয়া চালা। ওই তোমার ওই পাকিস্তান, পেয়ারা পাকিস্তানে নিউক্লিয়ার ওই ফটকার চিন্তা করে, ওই 2-4টা ফটকা রাখছে নিজেরা, মই কি হনুরে, তাই না? ওই যে কিছু দেখবেন যে আমাদের গ্রামের কিছু গোলাপান ছোটবেলা আমরা কি করতাম, সাইকেলের চেন আছে না, ওইটাই হাতে বাঁধতে পারলে নিজের কত কিছু মনে করতো, আরে শালা আমার হাতে চেন বাঁধা আছে। আমার একজন মানে দিনের বেলায় গান পয়েন্ট এইভাবে পিস্তল ঠেকাইছিল, থাকলে কি মারা যায়? আমি বলছি তোর এই পিস্তল চলবে না, কারণ তোর এই পিস্তল চালাই কেন, আমি তো তারা চিনি আর সে আমার চিনি, আমি কে? ওই পারমাণবিক বোমা থাকলে মারা যায়। এই গর্থবের আপনি কেমনে বোঝাবেন? ইসরায়েল পাকিস্তানের গুণে কোনোদিন গুণ, ভারত গুণে কোনোদিন, এই বাংলাদেশের বাঙ্গুরা ছাড়া, এই বাংলাদেশের কটা ফাত্রা মুসলমান ছাড়া, বাংলাদেশে কিছু জিন্নার লাওয়ারিশ, তারপর নিয়াজির রেখে যাওয়া কিছু ফাত্রা মুসলমান ছাড়া পাকিস্তানের পৃথিবীতে কোন দেশটা এদের গুণে? কোন দেশ? লাথি দিয়ে সেদিনে তো 3,500 দুবাই থেকে বের করে দিছে, এই তো কয়দিন আগে আরো বের করে দিবে। মানে এর এত পেয়ারা পাকিস্তানি, তো যাও না বাবা, তুমি তোমার পাকিস্তানের পারমাণবিক বোমা এতটুকুই কাজে দিয়েছে যে পাকিস্তানকে 90% সারা দুনিয়ার ভিক্ষুক যত আছে 90% হলো পাকিস্তানি, এই উপকারটা করে দিছে। সেই পাকিস্তান নিউক্লিয়ার কি করে দিছে যে জীবন আজ পর্যন্ত কোনোদিন কোনো সরকার 5 বছর টিকে নাই, না টিকতে পারবে, আর না আগামীতে 5 বছরের দেশ টিকে কিনা এই চিন্তা করেন। ওই অস্ত্র থাকলে যদি ব্যবহার করা যাইতো, তাহলে বাংলাদেশের বহু লোকের কাছে অবৈধ অস্ত্র আছে, বের করে মারতে বলেন না। পাকিস্তানের ওটা কই থেকে ফটকা বানাইছে, চীনে থেকে আইনে বানায় আনছে, ওটা আমরা জানি। পাকিস্তান হলে বেচার জন্য নিলামে তুলছে রে ভাই, ওগুলো আছে কিনা আমার তো ধারণা এগুলো কটকটির মতো বেচা খাইছে। আমার ধারণা এগুলো ভাঙ্গারি দোকান, মনে করেন ইরানে বেচছে, এমন হতে পারে ইসরায়েলের কাছেও বেচছে, এমন হতে পারে বিভিন্ন দেশের কাছে বিক্রি করে দিতে পারে, কারণ এদের তো কোনো ভরসা নাই। এদের নিজেদের কোনো কমন সেন্স আছে? পাকিস্তানে বাংলাদেশের কূটনীতি জ্ঞান আর কি থাকবে? পাকিস্তান সম্পর্কে একটা উদাহরণ দেই। একজন সাংবাদিক পারভেজ মুশারফের ঘরে গিয়েছিল, পারভেজ মুশারফের, তার পুরো ঘর ঘুরে আসার পরে একটা দৈনিক পত্রিকা পায় নাই, বই তো দূরের কথা, মানে একটা দৈনিক পত্রিকা পাওয়া যায় নাই তার ঘরে, একটা বই তো সে বলেছে, সে লিখেছে, আমি অবাক হয়ে গেলাম, একটা প্রেসিডেন্টের বাসায় একটা বই নেই, সে তার পুরো ঘর পরিদর্শন করে সে লিখছে। তো যারা পড়ে না তাদের আপনি কি বোঝাবেন? বাংলাদেশে আছে মোল্লা, পাকিস্তান আছে মোল্লা আর মিলিটারি। মোল্লা আর মোল্লা মিলিটারি কি করতে পারবে? বড় জোর নিজেরাই গিয়ে কোমরে এটা সেটা বাইন্দে নিজেরা 72 হরের জন্য উল্টা পাল্টা মইরে আর 2-4 জন নিয়ে মারতে পারে, তারা কি করতে পারবে? এই বাংলাদেশের পেয়ারা পাকিস্তান আপনি বুঝাই দিয়ে পারবেন না। এরা হইলো নাই দেশে বুটকালাই সন্দেশ, মানে যে জীবনে সন্দেশ চোখে দেখে নাই তার কাছে তো বুটকালাই মনে হইতে পারে সন্দেশ। যে জীবনে ব্রিক্স আইসক্রিম খায় না, বড় বড় আইসক্রিম খায় না, বড় বড়, তার কাছে তো একটা আইসক্রিমে অনেক কিছু মনে হবে। তো পাকিস্তানের সারা পৃথিবীতে আর কোনো অস্তিত্ব আছে, গুরুত্ব দেয়। ওই যে কর্তাই কইছে সুধীর ভাই আনন্দের সীমা নাই, ওই যে ফিল্ড মার্শাল আসিফ মনিরের 1 কাপ চা খাওয়াইছে, কিন্তু আমেরিকার ওই 1 কাপ চা খাওয়ার মূল্য যে পাকিস্তানকে কি দিতে হবে, এই বাংলাদেশের বাঙ্গুরা তো পাকিস্তানের পাঙ্গুরাই বুঝে না, বাংলাদেশের বাঙ্গুরা বুঝতে পারবে। ওদের যে বাপ, বাংলাদেশের ফাত্রা কয়টা মুসলমান, আর ফাত্রা পেয়ারা পাকিস্তানি জামাত হেফাজতের যে আব্বা বড় ফাত্রা, ওদেরই তো আকল আল্লাহ দেয় নেই। আল্লাহ যদি আকল দিত তাহলে 75 বছর নিজের বেলুচদের মারে, তারা আফগানিস্তানের সাথে ফাইট করে, তারা নিজের দেশের যেটা তারা বলে যে আজাদ কাশ্মীর, যেটা আপনি বললেন দখল করে নিছে, তারা মারে। এরা নিজের দেশ, এরা ফিলিস্তিন। এই যে আর একটা কাজ করছে পাকিস্তান, ওই যে বদমাইশ টেনে বললো না, যে পেয়ারা পাকিস্তানি আমাদের মন্তব্য করলো না যে ইসরায়েল ভারত আর কি নাস্তিকদের জন্য সমস্যা। আরে ভাই, পাকিস্তানের চেয়ে বেশি মুসলমান তো বাস করে ভারতে, এই গর্ধবেটা জানে না। আরেকটা কাজ হয়েছে, পাকিস্তানের পারমাণবিক থাকার কারণে বিরাট বড় ক্ষমতা পাকিস্তানের, এই ইসলামী রাষ্ট্র, বিরাট ক্ষমতা, 25,000 ফিলিস্তিনি মারছে। এটাকে ফাত্রা জানে না, আর জানলেও এটা মানবে না, কারণ এদের মাদ্রাসায় বলৎকার করতে করতে ক্যান্সার বানায় ফেলা, তাই চোখে দেখে বিশ্বাস করে না। আর এই যে ওগুলো মানবে এরা, তো এদের আপনি বুঝাইতে পারবেন না। আমি কেরালাতে কোথায় পড়ছি এখন মনে নেই, যাই হোক, বলছে যে একটা গল্প আছে যে আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করতে চায় তখন একটা কাজ করে, সেটা তার জাস্ট আকলটা তুলে নেয়, মানে তার বিরুদ্ধে কিছু করে না, আল্লাহ জাস্ট আকলটা তুলে নেয়, তারপর নিজেরাই ধ্বংস। তো এই বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানদের আকল আল্লাহ তুলে নিছে, এত ধ্বংস নিবার জন্য ঠেকাইতে পারে। এই বাংলাদেশটা দেখেন না, সুখে খাইতে ভূতে গেলাইছিল, তার জন্য জুলাই সন্ত্রাস আন্দোলন করছে। এখন কেমন লাগে? না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, আর যে ফাত্রা ফাসিক, তারপরে ফাসিক চৌধুরী, আশিক চৌধুরী কি যেন আছে, তারপর আদম ব্যাপারী, ডক্টর ইউনূস তো মনে করছিল হায়
আদম ব্যাপারে লাইসেন্স করলাম, বাংলাদেশ থেকে চেলায় আদম ব্যাপারে লোকজন পাঠাবে আর কোটি কোটি টাকা কামাই করবে। আর ফাশিক চৌধুরী ভাবছিল আরে বাপরে বাপ, ডক্টর ইউনুসের লেঙ্গুর ধরছি, আমি বলার সাথে সাথে বিদেশি বিনিয়োগ একেবারে আসমান ভেঙে পড়বে। এখন কয়েছে দেশের বিনিয়োগ নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কয়েকদিন পর বলবো ভাই দেশের বিনিয়োগ চলবে না, যে যা আছে চলো, ওইগুলো আমরা জানি এরা কি করতে পারবে। আর পাকিস্তান সম্পর্কে আপনি নেগেটিভ কমেন্ট মাঝে মধ্যে দেখাবেন, নাহলে আমরা বুঝতে পারবো কেমনে যে আমাদের দেশে মূর্খের সংখ্যা কত। যদি 2-4টা মূর্খের না দেখান, পেয়ারা পাকিস্তানি মূর্খদের যদি আপনি কমেন্টস না দেখান, আমরা তো আলোচনা করতে পারবো না। দরকার আছে। জি, ধন্যবাদ। $1 নাকি পাকিস্তানের 300 রুপি পাওয়া যায়। $1 তো আসলে 300 তেজপাতাই পাওয়া যায় বাজারে। যদি আপনি তেজপাতা কিনেন $1 দিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমার মনে হয় প্রত্যেক জায়গায় আপনাকে $1 দিলে 300টা তেজপাতাই দিবে। এই যে আমরা যে বলি টাকা টাকা এখন তেজপাতা, পাকিস্তানের এই রুপি বর্তমানে একটা তেজপাতা। অথচ দেখেন আমাদের মৌলবাদী জঙ্গি স্বাধীনতা বিরোধী 1971 সালে পরাজিত বাহিনীগুলা, জনগণগুলা পাকিস্তানের দিকে তাকিয়েই আছে, পাকিস্তানের দিকে তাকিয়েই আছে। আমাদেরকে ওরা টিটকারি মারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আমরা ভারতের আধিপত্যে আছি, ভারতের কাছে বিক্রি হয়ে গেছি। আমি এখানে সমস্যাটা কি দেখি, আমি বলি যে আপনারা শুধু ভাষাটা শেখেন, চিন্তাটা শেখেন। ওদের যা কিছু অবনতি হওয়ার হয়ে যাচ্ছে। একটা জিনিস সবাই মনে রাখবেন, পাকিস্তানের পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পক্ষে কখনো কোনো শাশ্বত ইন্টেলেকচুয়াল শ্রেণী হওয়ারই কোনো সুযোগ নেই। আজাদ কাশ্মীর হলো পাকিস্তানের অংশে যে কাশ্মীরটা রয়েছে সেই কাশ্মীর। পাকিস্তান রাষ্ট্রটা এই কাশ্মীরের জন্য অনেক কিছু খুঁয়েছে। এই আজাদ কাশ্মীর বা কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনীর তার বৈধতা পাকিস্তানের মানুষের সামনে তুলে ধরে এবং কাশ্মীরের জন্য লড়ার জন্য পাকিস্তান আণবিক বোমা তৈরি করেছে। অথচ গত কয়েকদিন ধরে এই আজাদ কাশ্মীরের জনগণ পাকিস্তান সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছে। কারণ এই অঞ্চলের মানুষগুলো অত্যন্ত গরিব, পাকিস্তানি সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে সমান ট্রিট করে না। এবং এই আন্দোলনে প্রায় 24 জন মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে। এই বক্তব্যে আমি বের করে আনবো কিভাবে আজাদ কাশ্মীর বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের উপর একটা গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। আজাদ কাশ্মীর হলো পাকিস্তান অংশে যে কাশ্মীরটা রয়েছে, এটা পাকিস্তানের একটা স্টেটও না, আবার প্রভিন্সও না, আবার একটা স্বায়ত্তশাসিত অঞ্চল বলা হয়। এই অঞ্চলে জুন মাস থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হয়েছে, মূলত অর্থনৈতিক বৈষম্যের জন্য, এবং এ পর্যন্ত 24 জন মানুষ মারা গেছে। পাকিস্তান রাষ্ট্রটি আজ পর্যন্ত এই কাশ্মীরের জন্য অনেক কিছু খুইয়েছে। কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনী তাদের জনগণের কাছে সেনাবাহিনীর বৈধতা তৈরি করে। এই ভিডিওতে আমি তুলে আনবো সেই কথাগুলো, কিভাবে আজাদ কাশ্মীর কাশ্মীরের পাকিস্তানের গোদের উপর একটা বিস্ফোরা হিসাবে দাঁড়িয়েছে, এবং কিভাবে পাকিস্তান তো অনেক সমস্যা আছেই, এবং আজাদ কাশ্মীরও ভবিষ্যতে এক পাকিস্তান থেকে আলাদা হয়ে ভারতের সাথে আবার যোগ হতে পারে সেটা। আমরা যদি কাশ্মীরের একটু ইতিহাসের দিকে তাকাই, অবিভক্ত ভারতে বা কলোনিয়াল ইন্ডিয়াতে পাকিস্তানের আয়তন ছিল 2,22,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের চেয়েও বড়। বাংলাদেশের আয়তন হলো 1,44,000 বর্গ কিলোমিটার। ভারত উপমহাদেশে ব্রিটিশরা যখন শাসন করত, সেখানে অনেক রাজ্য ছিল যেগুলা স্থানীয় রাজারা শাসন করত। ইংরেজরা শুধু রাজা থেকে কর নিত এবং রাজাকে তার রাজ্য শাসন করতে দিত, অর্থাৎ প্রশাসনটা তারা নিত না। এটার একেবারে প্র্যাকটিক্যাল কারণ হলো, আসলে কোনো এক ভারতের মধ্যে, এত বড় ভারতে, সেখানে আবার অনেক রাজাদের রাজ্য আছে, সব জায়গায় যদি প্রশাসন চালাইতে যায় বিলাতীদের অনেক লোক লাগতো, ইংরেজদের সেই লোক তো তাদের ছিল না, জাহাজে করে আর কত লোক আনা যায়। ফলে তারা এইরকম অনেক রাজাকে রাজ্যগুলা শাসন করতে দিত আর শুধু তাদের থেকে কর গ্রহণ করতো। অনেকটা জমিদারও বলতে পারেন এই রাজাগুলোকে। কাশ্মীরের রাজা ছিল হরি সিং। হরি সিং একজন হিন্দু বলা হয়, এবং মানে হিন্দু বলে পরবর্তী কাহিনীটা এসছে যে যখন ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভারত ভাগ হয়ে যায়, তখন 1947 সালে হরি সিং চাইছিলেন যে কাশ্মীর স্বাধীন থাকুক।
পাকিস্তান কাশ্মীরকে দখল করার চেষ্টা করে একেবারে স্বাধীনতার পর পর ভারত পাকিস্তানের যেহেতু হিন্দু মুসলমানের সীমা রেখায় ভারত পাকিস্তান ভাগ হয়েছে এবং কাশ্মীরের জনসংখ্যার বেশিরভাগ যেহেতু ছিল মুসলমান, পাকিস্তান চেয়েছিল যে কাশ্মীরকে দখল করে তাদের অংশে নিয়ে যাবে, অর্থাৎ ব্রিটিশদের নীতিমালাটাকে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে ব্রিটিশরা যে নীতিমালা দিয়েছিল যে ওই রাজাগুলি যেই অংশে চায় সেই অংশে যোগ দিতে পারবে, তারা পাকিস্তানে চাইলে পাকিস্তানে যোগ দিতে পারবে, ভারতে চাইলে ভারতে যোগ দিতে পারবে। আমাদের পাশে ত্রিপুরাও এরকম একটা রাজ্য ছিল। হরি সিং যখন পাকিস্তান কাশ্মীর আক্রমণ করলো, হরি সিং ভারতের সাহায্য চাইলো, ভারতও সৈন্য পাঠাইলো এবং আবার হরি সিং ভারতের অংশ হইতে চাইলেন কাশ্মীর নিয়ে। প্রথমে স্বাধীনতা চাইছিলেন, পরে ভারতের অংশ নিতে চাইলেন। এই অবস্থায় যুদ্ধটা অল্প কিছুদিন যুদ্ধ হলো, 47-48 সালে যুদ্ধ হলো ভারত পাকিস্তানের মধ্যে, প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধের পর একটা লাইন অফ কন্ট্রোল, বর্তমানে যে লাইন অফ কন্ট্রোলের একদিকে পাকিস্তান শাসন করে আর একদিকে ভারত শাসন করে, একটা লাইন অফ কন্ট্রোল হয়। এখানে অনেক কিছু আছে, ইউএন জড়িত হয়, তারপরে গণভোটের কথা বলা হয়, আমি অনেক বিস্তৃত ব্যাখ্যায় যাব না। পাকিস্তান যে অংশটা দখল করলো সেটার নাম দিল তারা আজাদ কাশ্মীর, যেটা বর্তমানে আজাদ কাশ্মীর। আর ভারতের অংশে যেটা রয়ে গেল সেটা কাশ্মীর, এখানে লাদাখ আছে আর অন্যান্য জমি আছে। আবার এই কাশ্মীর এরিয়া বর্তমানে প্রায় 15% অংশ আকসাই চীন নামে পরিচিত, এটা চীনের অংশে পড়েছে। এই যে দখল হলো ভারত এবং পাকিস্তানের অন্তর্গত হলো, সেই আজাদ কাশ্মীরের বর্তমানে জনসংখ্যা হলো 40-50 লাখ বা 60 লাখ হতে পারে ম্যাক্সিমাম। আর ভারতের অংশের কাশ্মীরের জনসংখ্যা হলো 1,40,00,000 বা 30 লাখ। কাশ্মীরের যেই অংশ আজাদ কাশ্মীর, তাদের বার্ষিক মাথা পিছু আয় হলো ডলারে $1,400 বা 1300 থেকে $1,400। কাশ্মীর, যেটা কাশ্মীর নামে পরিচিত, যেটা ভারতের একটা অঙ্গরাজ্য এখন, সেটার বার্ষিক সেই অঞ্চলের মানুষের মাথা পিছু আয় হলো $2,200। একদম খাড়া $800 প্রতি, মানে গড়ে একজন ভারতীয় কাশ্মীরি বছরে, একজন আজাদ কাশ্মীর পাকিস্তানি কাশ্মীর ইচ্ছে $800 বেশি রোজগার করে, অর্থাৎ বাংলাদেশি টাকা 1 লক্ষ। এটা কিন্তু আমাদের এই দরিদ্র দেশগুলোর ক্ষেত্রে আয়ের বৈষম্য হিসাবে দেখলে, অর্থাৎ পার্থক্য হিসাবে দেখলে কিন্তু বিশাল একটা ব্যাপার। কাশ্মীর নিয়ে 1947-48 পরেও পাকিস্তান আরো কয়েকবার যুদ্ধ করেছে ভারতের সাথে। 1965 সালে যুদ্ধ করেছে, যে যুদ্ধে জিয়াউর রহমান একজন পাকিস্তানি বীর হিসাবে পরিচয় পেয়েছিলেন। এরপরে আবার 1999-2000 সালের দিকে কার্গিলে যুদ্ধ করেছে, পাকিস্তান যুদ্ধ শুরু করেছে। মূলত 65 এবং কার্গিল যুদ্ধ, আর ছোটখাটো যুদ্ধ তো লেগেই আছে এক ধরনের। সব ধরনের যুদ্ধ যাই হয় ভারত পাকিস্তানের মধ্যে, আসলে মূলত কাশ্মীর হলো তাদের মধ্যে, মানে পাকিস্তানের তরফ থেকে তারা জনগণের কাছে এই যুদ্ধগুলা আপনার ন্যায্যতা দেয় কাশ্মীরকে দেখিয়ে। এবং ভারত পাকিস্তানের মধ্যে আরো বড় যেটা যুদ্ধ হয়েছে সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ, যেটা 1971 সালে হয়েছিল। এই প্রতিটা যুদ্ধে, 1971 সালের যুদ্ধে তো পাকিস্তান সুস্পষ্টভাবে পরাজয় স্বীকার করেছে, কিন্তু বাকি যুদ্ধগুলোতে পাকিস্তানের তরফ থেকে বলা হয় যে পাকিস্তান জিতেছে, অর্থাৎ পাকিস্তানের জনগণ এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যেই অংশটা আছে, ধরেন 50%, জামাত, বিএনপি, হেফাজত ইত্যাদি, এরাও মনে করে যে প্রতিটা যুদ্ধে পাকিস্তান জিতেছে। বাস্তবতা হলো যে যুদ্ধগুলো কঠিন ছিল, কিন্তু ভারত পাকিস্তান যতবারই যুদ্ধ করেছে, কার্গিল হোক কিংবা 65 সালের যুদ্ধ হোক, প্রত্যেকটা যুদ্ধে ভারত জড়েছে, কিন্তু 65 সালেটা অত্যন্ত কঠিন ছিল এবং সেটার একটা শান্তি চুক্তি হয়েছে তাশখন্দে, উজবেকিস্তানের রাজধানী। সেখানে অবশ্য ভারতের প্রয়াত যেই প্রধানমন্ত্রী আইয়ুব খানের সাথে চুক্তি করেন লাল বাহাদুর শাস্ত্রী, উনি ওইখানে মারা যান। তো এগুলো নিয়ে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আছে, গল্প আছে, এক একজনের কাছে এক একজন জিতেছে। এই ইতিহাসটা আমি জাস্ট আলোকপাত করলাম, আমি গভীরে গেলাম না। আমি আবার আজাদ কাশ্মীরের অবস্থা নিয়ে চলে আসি। বর্তমানে আজাদ কাশ্মীরকে পাকিস্তানে দেখানো হয় যে এটা একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। অঞ্চলটা আপনার প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। পাকিস্তান সরকার এই প্রাকৃতিক সম্পদ আহরণ করে, কিন্তু আজাদ কাশ্মীরের জনগণের উন্নয়নের জন্য তেমন কিছু করে না। এটার জন্য আমি অবশ্য পাকিস্তানকে বৈষম্যের জন্য দোষ দিব না, কি জন্য দিব? আজাদ কাশ্মীরের যে বার্ষিক এখন মাথা পিছু আয়, পাকিস্তানের অন্যান্য অঞ্চলের জনগণের মাথা পিছু আয় কিন্তু তার চেয়ে খুব একটা বেশি না। পাঞ্জাবে হয়তো বেশি হতে পারে, সিন্ধুতে হয়তো একটু কম হতে পারে, আবার তাদের যে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল রয়েছে কিংবা বেলুচিস্তান, যেগুলো নিয়ে পাকিস্তান প্রচন্ড সমস্যায় আছে, সেখানেও ধারণা করি যে জনগণের পাকিস্তানি মানুষের মাথা পিছু আয় অনেক কম।
সুতরাং মূলত তাদের যত অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত দুইটা প্রভিন্স বেসড, এবং সবচেয়ে ভালো আছে পাঞ্জাবিরা, তারপরে হয়তো সিন্ধিরা। কাশ্মীরের যারা মানে কাশ্মীরের যে অংশ পাকিস্তানে আছে, এই মানুষগুলা তো হয়তো আগ্রহ করে পাকিস্তানের সাথে থাকলো। 70-80 বছর পরে ওরা এসে দেখলো যে ওরা অনেক দরিদ্র, অর্থাৎ ভারতের অংশে যে কাশ্মীরিরা আছে তাদের থেকে এরা অনেক দরিদ্র। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কাশ্মীরকে তাদের সংবিধানের 370 আর্টিকেলে একটা মর্যাদা দিয়েছিলেন। সেটা কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তুলে নিয়েছে, কিন্তু তুলে নিল তারা ব্যাপক বিনিয়োগ করেছে কাশ্মীরে, ভারতীয় কাশ্মীরে, ভারতীয়রা। ফলে বর্তমানে কাশ্মীরের জনগণের অর্থনৈতিক অবস্থা বেড়ে চলেছে, আজাদ কাশ্মীরের জনগণের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত খারাপের দিকে। আবার দেখেন, আজাদ কাশ্মীরের কিন্তু অবস্থা কাশ্মীরের চেয়ে ভালো হওয়ার কথা ছিল, অর্থাৎ ভারতীয় কাশ্মীরের চেয়ে। কারণ ভারতীয় কাশ্মীরে কিন্তু 1980 বা 2000 সাল থেকে 80 বা থেকে শুরু হয়, 40-50 বছর ধরে পাকিস্তানের উস্কানিতে প্রচুর আপনার বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন তারা গড়ে তুলেছে। লস্কর ই তৈবা, জৈশ ই মোহাম্মদ, এগুলা পাকিস্তানের অভ্যন্তরে থেকে কাশ্মীরে হামলা চালায়, এগুলো আমরা জানি। সর্বশেষ হামলা হলো সেটাও আমরা জানি। এত সন্ত্রাসী হামলা সত্ত্বেও ভারতীয় কাশ্মীর বর্তমানে অর্থনৈতিকভাবে আজাদ কাশ্মীরের চেয়ে, অর্থাৎ পাকিস্তানি কাশ্মীরের চেয়ে অনেক বেশি এগিয়ে। চিন্তা করেন, যদি পাকিস্তানিরা এত সন্ত্রাসী হামলা না করতো, ভারতীয় কাশ্মীরের অবস্থা কিন্তু আরো ভালো হওয়ার সুযোগ ছিল। এখন যদি কোনোভাবে ভারতীয়রা, যদি আমি মনে করি ভারতীয়রা এই ব্যাপারে সচেতন আছে, তারা যদি আরো বেশি বিনিয়োগ করে তাদের অংশের কাশ্মীরে মানুষের জীবনমান আরেকটু বাড়িয়ে দেয়, ধরেন এখন যেটা আছে $2200 মাথা পিছু আয়, সেটা যদি $4000 করে ফেলে আগামী 1 বছর, 2 বছর বা 3 বছরের মধ্যে, আজাদ কাশ্মীরের ততদিনে মাথা পিছু আয় হয়তো আরো $200 কমে আসবে। চিন্তা করেন, যে মুসলমানগুলা পাকিস্তানের সাথে গেল, এমন অবস্থায় তারা দেখবে যে তারা যে হিন্দুদের ঘৃণা করে পাকিস্তানের প্ররোচনায় পড়ে, সেই হিন্দুদের অঞ্চলে যে কাশ্মীর রয়েছে, এই কথাগুলো অনেকে ভারতীয়রা হয়তো বিভিন্নভাবে টুইস্ট করবেন। টুইস্ট করার জন্য না, আমি বোঝানোর জন্য সহজে বলছি। আজাদ কাশ্মীরের লোকজনের কেমন লাগবে যখন দেখবে যে ভারতীয় অংশের কাশ্মীরের মানুষের জীবনমান, অর্থনীতি সবকিছু এত বেশি। ফলে আজাদ কাশ্মীরে বর্তমানে যে আন্দোলন শুরু হয়েছে, এটা আসলে থেমে থাকবে না। এবং এর মধ্যে কিন্তু আজাদ কাশ্মীরের নেতারা বলছে যে, তারা বলে নাই যে তারা ভারতীয়দের সাথে যেতে চায়, কিন্তু তারা বলছে যে অর্থনীতির জন্য তারা বরঞ্চ ভারতীয়দের সাথে এবার যোগাযোগ শুরু করবে। এটা পাকিস্তানের জন্য একটা বিশাল অশনি সংকেত। দেখেন, এই পাকিস্তান রাষ্ট্রটা শুধু একটা ধর্মীয় রাষ্ট্র হতে গিয়ে 1947 সাল থেকে একের পর এক সবকিছু খুঁইয়েছে। পূর্ব পাকিস্তান খুঁইয়েছে। গণতন্ত্র থাকলে তো আর পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আসলে আলাদা হয় না। তারপরে আপনার কাশ্মীর নিয়ে যুদ্ধ করে অহর্নিশ একটা তারা বিশাল সামরিক বাহিনী কিংবা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী গড়ে তুলেছে, যারা মূলত পাকিস্তানকে শাসন করে। পরে উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে সেখানে আপনার বিচ্ছিন্নতাবাদের সমস্যা আছে, সেখানে আফগানিস্তান মনে করে ওই এলাকাটা আফগানিস্তানের, আবার বালুচিস্তান সবসময় মনে করে যে তারা আলাদা একটা দেশ, পাকিস্তানিরা তাদেরকে জোর করে শাসন করছে। চিন্তা করেন, এত সমস্যার মধ্যে থাকার পরেও পাকিস্তান, বাংলাদেশের কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছে, তারা কিন্তু আবার পাকিস্তানের সাথে যেতে চায়। আমি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এটা বলবো যে, বর্তমানে আমাদের যে একটা দুঃসময় যাচ্ছে, আপনারা শুধু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঠান্ডা মাথায় আপনারা অবলোকন করেন। যেইভাবে পাকিস্তান অর্থনৈতিকভাবে নিজেদের ধ্বংস করেছে একটা ধর্মীয় রাষ্ট্র হতে গিয়ে, যেভাবে এখন আজাদ কাশ্মীরের লোকজন কান্নাকাটি করছে তাদের সীমানার এই পারে তাদের ভাই বোনদের অর্থনৈতিক সমৃদ্ধি দেখে, সেই একইভাবে পাকিস্তান দেখবেন যে ক্রমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব মানুষ আছেন, তাদেরকে আমি পাকিস্তানের এই অবনতি ভালো করে অবলোকন করার জন্য অনুরোধ করব। এখানে আরেকটা জিনিস আপনার গভীরভাবে চিন্তা করতে হবে, সেটা হলো এই যে ইসলামিক উম্মার নামে যে পাকিস্তান রাষ্ট্রটা শুরু করেছিল, এইটা পৃথিবীতে কোথাও কাজ করেনি। এটা একটা বড় ধরনের আপনার প্যারাডক্স, এবং প্যারাডক্স আপনার সুন্দর ভাষায় বললে আমার কাছে একটা পুরোপুরি তামাশা মনে হয়। এই তামাশা দেখেন, উম্মা আছে, ওআইসি আছে, কিন্তু মুসলমানরা নিজেদের মধ্যে আপনার ঝগড়াঝাটিতে লিপ্ত। সৌদি আরব ইরানের সাথে, ইরান সৌদি আরবের সাথে, এইভাবে তারা চিরন্তন কিন্তু কোন্দলে জড়িয়ে আছে। পাকিস্তান ধর্মের নামে রাষ্ট্র করতে গিয়ে আজকে পাকিস্তানের অবস্থা কোথায়? পাকিস্তানের $1 নাকি পাকিস্তানের 300 রুপি পাওয়া যায়। $1 তো আসলে 300 তেজপাতাই পাওয়া যায়। বাজারে যদি আপনি তেজপাতা কিনেন $1 দিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমার মনে হয় প্রত্যেক জায়গায় আপনাকে $1 দিলে 300টা তেজপাতাই দিবে। আমরা যে বলি টাকা
টাকা এখন তেজপাতা, পাকিস্তানের এই রুপি বর্তমানে একটা তেজপাতা। অথচ দেখেন আমাদের মৌলবাদী জঙ্গি স্বাধীনতা বিরোধী 1971 সালে পরাজিত বাহিনীগুলা, জনগণগুলা পাকিস্তানের দিকে তাকিয়েই আছে, পাকিস্তানের দিকে তাকিয়েই আছে। আমাদেরকে ওরা টিটকারি মারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, আমরা ভারতের আধিপত্যে আছি, ভারতের কাছে বিক্রি হয়ে গেছি। আমি এখানে সমস্যাটা কি দেখি, আমি বলি যে আপনারা শুধু ভাষাটা শেখেন, চিন্তাটা শেখেন। ওদের যা কিছু অবনতি হওয়ার হয়ে যাচ্ছে। একটা জিনিস সবাই মনে রাখবেন, পাকিস্তানের পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির পক্ষে কখনো কোনো শাশ্বত ইন্টেলেকচুয়াল শ্রেণী হওয়ারই কোনো সুযোগ নেই। পাকিস্তানকে যারা আপনার সমর্থন করে বাংলাদেশের, তাদের তো মূলত আপনার একটা মানুষ চিন্তাশীল বা ইন্টেলেকচুয়াল হতে হলে যেই ধরনের ভ্যালু গড়ে ওঠার দরকার, সেটাই তাদের হয়নি। ফলে তাদের মধ্যে যত বুদ্ধিজীবিতা হোক, যত বুদ্ধিমান লোক হোক, ফরহাদ মজার হোক, সলিমুল্লাহ হোক, কি হোক, এই লোকগুলা কখনোই আসলে সভ্যতার দৃষ্টিতে কখনোই বুদ্ধিজীবী না। যত আমরা এই মুহূর্তে আমাদের মুখের ভাষা না থাকুক, আমাদের কথা না থাকুক, ওই লোকগুলোকে আপনি অবহেলা করতে পারেন। আর অনেক দিক থেকে এরা যে অসার, এটা আমরা প্রমাণ করতে পারি, কিন্তু সেগুলো তো মানুষ বুঝে না। কিন্তু আমরা যে একটা জিনিস দেখিয়ে কিন্তু বারবার প্রমাণ করতে পারি, এই যে পাকিস্তানপন্থীদের আপনার অর্থনৈতিক ব্যর্থতা। আপনি দেখেন পাকিস্তান রাষ্ট্র, শুধু একটা সময় পাকিস্তান রাষ্ট্র অর্থনৈতিকভাবে এগিয়েছিল জেনারেল জিয়াউল হক যখন আপনার মুজাহিদিন ফ্যাক্টরি করেছিল পাকিস্তানে। পৃথিবীর কোনো জায়গায় মুজাহিদিন ফ্যাক্টরি করে অর্থনীতির উন্নতি করতে আপনি দেখেছেন? পাকিস্তান কিন্তু করেছিল। মুজাহিদিন ফ্যাক্টরি কি, যে ইয়েতে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে মার্কিনীদের যুদ্ধের জন্য পাকিস্তান অভ্যন্তরীণভাবে জঙ্গি উৎপাদন শুরু করে মুজাহিদিন নামে, এবং বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশ থেকে জঙ্গি এবং মুজাহিদিন ওখানে নিয়ে যায়, এবং এগুলোকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে। মার্কিন যুক্তরাষ্ট্র সেগুলোকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানের যুদ্ধে খাটায়। ওই সময়টা মার্কিনীদের এবং পশ্চিমাদের ডলার পেয়ে পাকিস্তান রাষ্ট্রের অর্থনীতির একটা ব্যাপক উন্নতি হয়েছিল। পাকিস্তান আমলও হয়েছিল যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এক ছিল, ওই যে আইয়ুব খানের উন্নয়ন বলে, কিন্তু কোনোটাই না আপনার যত উন্নতি আইয়ুব খান করে যাক বা জিয়াউল হক জঙ্গি বিক্রি করে যত অর্থ কামাই করুক না কেন, আপনার যদি রাষ্ট্র যদি সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনার ওই উন্নতি টিকবে না। অর্থাৎ আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, সেই বিল্ডিং এর নিচে আপনার থাকলো কুইক স্যান্ড, হ্যাঁ, বালিতে যেটা থাকে, বাংলা একটা সুন্দর শব্দ আছে, তাহলে বিল্ডিংটা ধসে পড়বে না। পাকিস্তান রাষ্ট্রটাও তাই। এটা একটা আপনার একটা তামাশামূলক একটা আদর্শবাদের উপর প্রতিষ্ঠিত। ফলে দেখেন আজকে 70 বছর পরে পাকিস্তান এসে, একে তো তারা বাংলাদেশ খুইয়েছে, পূর্ব পাকিস্তান খুইয়েছে, যে আজাদ কাশ্মীরের জন্য ওরা সারা মানে ওদের অস্তিত্বই টিকে আছে মূলত আজাদ কাশ্মীরের, মানে সাধারণ মানুষকে, যেহেতু সাধারণ মানুষ অশিক্ষিত আমাদের মতো, বাংলাদেশের মানুষের মতো, পাকিস্তানের সাধারণ মানুষ অর্থাৎ যে 80% মানুষ, আমি সবসময় বলি যারা প্রজা শ্রেণী, অর্থাৎ যাদেরকে 20% মানুষ শাসন করে পাকিস্তানের, এই 80% অশিক্ষিত মানুষ, আমরা বাংলাদেশের মনে করেন যে ওই মানুষগুলোর মতোই আমাদের মধ্যে এখানে শিক্ষিত পিএইচডি ইত্যাদি আছে, ধনী আছে, কিন্তু আমরা ওই পাকিস্তানের সাধারণ মানুষগুলোর মতোই কিন্তু মোটা দাগে আমাদের দেশের 98% মানুষ অশিক্ষিত। অশিক্ষিত মানে কি, অনালোকিত, আমাদের মধ্যে আলোটা আমরা প্রবেশ করাইতে পারিনি। যেটা আবার করেছে পাকিস্তানি জামাত শিবির, যেগুলো বাংলাদেশে রয়ে গেছে। এই জটিল পরিস্থিতিতে আমাদের অবলোকন করার কি আছে? আমাদের অবলোকন করার এটাই আছে যে পাকিস্তান তিলে 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 ক্ষয় হয়ে যাচ্ছে। পাকিস্তানও পরশু দিন ভেঙে যাবে এইটা আমি বলছি না, কিন্তু পাকিস্তান দিনকে দিন আরো দরিদ্র হবে, দরিদ্র থেকে দরিদ্রতর হবে, যত জায়গায় ওরা যত কিছু করুক না কেন। ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উন্নত হতে চলেছে, আর বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উন্নতি করেছি। ইউনূস এবং 24 জঙ্গি থেকে শুরু করে তারেক রহমান, এখন আবার অর্থনৈতিকভাবে পেছনের দিকে আমরা নিয়ে যাচ্ছি। এই যে একটা জটিল সমীকরণ বললাম, খুব গুছিয়ে বলতে পেরেছি কিনা জানি না। এইখানে আমাদের আওয়ামী লীগের সমর্থক কর্মীরা শুধু নীরবে কিছুদিন সহ্য করার জন্য আমি অনুরোধ করব। আর আমাদের ইতিহাসটা, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির, আমাদের যে বলিষ্ঠ এবং একমাত্র সত্য আদর্শগুলাকে আমরা ধারণ করি, সেই অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এগুলার উপর আপনারা শিক্ষিত হন। বাকি কাজটা অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের পরাজিত করার জন্য দুটো জিনিস তাদের বিরুদ্ধে কাজ করে, সভ্যতা এবং ইতিহাস। ফলে ওরা এমনি যখন দেখবে যে 2024 জঙ্গি উত্থানকারীরা ক্রমাগতভাবে বাংলাদেশকে দরিদ্র থেকে দরিদ্রতর করছে, পাশাপাশি তো ভূরাজনৈতিক সংকট তো তৈরি করেই চলেছে, এবং আজকে তো সব দিক থেকে যত ধরনের বুদ্ধিজীবী আছে, বেশিরভাগই কিন্তু বিএনপি জামাতের বুদ্ধিজীবী, ওরাও বলছে যে বাংলাদেশে এক ধরনের পরাশক্তিরা যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্র হবে ইত্যাদি অনেক কিছু বলছে না। এই সংকটগুলা
অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেই মূলনীতিগুলোতে আমরা বিশ্বাস করি, সেই মূলনীতিগুলা যারা বিশ্বাস করে কেবল তারাই এই সংকটগুলোর উত্তরণ করতে পারে। অর্থনৈতিক উন্নতি দেয়া কিংবা ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা, এগুলা কখনো আপনার 24-এর জঙ্গিরা কিংবা ইউনূস কিংবা তারেক রহমান তারা দিতে পারবে না, যতক্ষণ না তারা সত্যিকারের আমাদের ভ্যালুসগুলোকে গ্রহণ করে। আর এটা তো দিনে দিনে একদিনে সম্ভব না। তারেক রহমানের বয়স এখন 60 বছর, উনি কি চাইলে কি সজীব ওয়াজেদ জয়ের মতো সেই ধরনের শাশ্বত আদর্শের অধিকারী হতে পারবেন? পারবেন যে না। তারেক রহমান তো 4 মাসে বুঝিয়ে দিয়েছেন। ফলে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির জন্য আসলে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করাটাই তাদের বিজয়, বাকিরা পরাজিত হবে। এখন আজাদ কাশ্মীরের অবস্থা দেখে কিন্তু আমরা এইটা কিন্তু আরেকবার বলে দিতে পারলাম। আওয়ামী লীগের এক কর্মসূচিতে 1.5 মাস আগে নেওয়ার সিদ্ধান্ত থেকে বিএনপি সরকারকে রাতারাতি সরে আসতে হলো। গত 6 মে সিদ্ধান্ত হয়েছিল জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো 15 জুনের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার কাজ শেষ হয়েছিল, কিন্তু মাত্র 1 সপ্তাহের মধ্যে সেই সেনাবাহিনীকে ইউনূস সরকারের মতো বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোর সিদ্ধান্ত কেন নিতে হলো? সরকার এমন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে জনপরিসরে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠেছে, গত 2 বছর ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা একটি দলের অনলাইনে ডাকা কর্মসূচিতে সরকার এতটাই ভড়কে গেল যে ব্যারাকে ফেরা সেনাকে আবার মাঠে ফেরাতে চিঠি দিতে হয়েছে। তাহলে কি আওয়ামী লীগের জনভিত্তি থাকার বাস্তবতাকে সরকারই প্রতিষ্ঠিত করছে? প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ যেখানে সারা দেশে ব্যাপক হারে মিছিল করছে, সেখানে শুধু 6 জেলায় কেন সেনা মোতায়েন করা হচ্ছে? সরকারের দাবি পুলিশের উপর আস্থা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি আইন শৃঙ্খলার অবনতি হয়নি। এমনকি শুধু এক ঢাকা শহরে 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ডাকতে হলো? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না? আবার 30 জনের পর যদি আওয়ামী লীগ নতুন করে কর্মসূচি দেয়, তাহলে কি সেনাবাহিনীর ব্যারাকে ফেরার স্বপ্ন অধরাই থেকে যাবে? প্রশ্ন উঠেছে, যে দলটির তৎপরতা এবং অনলাইনে ডাকা কর্মসূচি ঠেকাতে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী ডাকতে হচ্ছে, সে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এভাবে আর কতদিন ঠেকিয়ে রাখতে পারবে? আবার জামাত জোটের 11 দল যে কর্মসূচি দিয়েছে, সেখানে যদি বিশৃঙ্খলা হয়, তাহলে সেটিও কি সেনাবাহিনী ঠেকাবে? আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী 23 জুন মঙ্গলবার। 2025 সালের 10 মে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এর জন্য পরদিন অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে নতুন বিধান যোগ করেছিল। বিএনপি সরকার গত 8 এপ্রিল জাতীয় সংসদে সেই সংশোধিত অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করে। ফলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকে। এর মধ্যে 1 মাস আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়েও দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে গেছে। পুলিশের ব্যাপক ধরপাকড়ের মাঝেও দলটির নেতাকর্মীরা প্রতিদিনই মিছিল ও শোডাউন করে যাচ্ছে। পুলিশের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মিছিলের সংখ্যা লাগামহীনভাবে বাড়ছে। আবার এই সব মিছিলে জনসমাগম এবং সমর্থন বাড়ছে। এমন পরিস্থিতিতে 23 জুন প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে দলটি ব্যাপক শোডাউন করতে পারে এবং শোডাউনকে ঘিরে নাশকতা হতে পারে এমন আশঙ্কার কথা পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উঠে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল পুলিশি টহল অভিযান এবং গণগ্রেপ্তার বাড়লে দলটি নেতাকর্মীরা ভড়কে যাবে এবং তারা মাঠে নামবে না। সে লক্ষ্যে পুলিশ গত 1 সপ্তাহ ধরে সাঁড়াশি অভিযান চালিয়ে ব্যাপক গ্রেপ্তারও করেছে। রাজধানী সহ বেশিরভাগ সিটি কর্পোরেশন এলাকায় আওয়ামী লীগের কার্যালয়গুলো পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। 21 জুন ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পুলিশের তৎপরতার কথাও জানানো হয়েছিল। ডিএমপির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, বিশেষ এই দিন উপলক্ষে রাজধানী জুড়ে 200টির বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির 18,000-এর বেশি অফিসার ও ফোর্স দায়িত্ব পালন করবে। কিন্তু পুলিশের এমন ঘোষণার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় গাজীপুরের যুবলীগের নেতাকর্মীদের একটি মিছিলের ভিডিও। রোববার গাজীপুরের ওই মিছিল থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিতে শোনা গেছে। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে আলোচনা হয়। এরপরে ঠিক হয় ইউনূসের আমলের মতো সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগ ঠেকানোর কৌশল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠিয়েছে সেনা সদরে। 22 জুন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 2 থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি পাঠানো হয়। চিঠিতে সরাসরি বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি করেছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জনমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সেনা মোতায়েন কেন করা হচ্ছে সে ব্যাখ্যা সাংবাদিকদের কাছে তুলেও ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তার দাবি অনুযায়ী আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়ায় দেশের 6 জায়গায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রী বলেছেন, যেসব জায়গায় আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে সে ব্যাপারে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। অথচ গত কয়েকদিন ধরে সরকার ও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাশকতার কোনো আশঙ্কা নেই। তারপরও পুলিশ সতর্ক থাকবে এবং পরিস্থিতি পুরোপুরি সরকার এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। দেখা যাচ্ছে আওয়ামী লীগের বর্ষপূর্তি কর্মসূচির মাত্র একদিন আগেই সরকার সেনা সদরকে চিঠি দিয়ে বলছে আওয়ামী লীগ ঠেকাতে সেনা মোতায়েন করতে হবে। তাও আবার একদিনের জন্য নয়, পুরো 9 দিনের জন্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগ তাদের বর্ষপূর্তি উপলক্ষে 30 জুন পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছিল। সে অর্থে আওয়ামী লীগের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত সরকার সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় 9 দিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়। 22 থেকে 30 জুন ইন এড টু সিভিল পাওয়ার হিসেবে সেনা সদস্যরা কাজ করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো শুধু সেনা সদস্য নিয়োগই করা হচ্ছে না, সাথে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হচ্ছে। সরকার এমন সিদ্ধান্তের পর রাজনৈতিক মহল থেকে শুরু করে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। প্রথমত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এমনকি তিনি বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনীর কাজ হলো সীমান্তে আর যুদ্ধক্ষেত্রে, সেজন্য তাদের নিয়মিত প্রস্তুতি নিতে হয়। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য ব্যাপক হারে সেনা মোতায়েন করায় বাহিনীটির আসল কাজে ব্যাঘাত করছে। সবশেষ গত 6 মে দৈনিক প্রথম আলো সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর সব সদস্যকে চূড়ান্ত প্রত্যাহার করতে বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার কারণ হিসেবে বলা হয়, দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে করতে সেনা সদস্যরা ক্লান্ত, তাদের বিশ্রামের প্রয়োজন। গত 5 মে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর এটি ছিল কোর কমিটির প্রথম সভা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হওয়ার কথা ছিল। সিদ্ধান্ত ছিল দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেই কমিটির সিদ্ধান্তে মে মাস থেকে ধাপে ধাপে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে নেওয়া হয়। সেই কাজ শেষ হয় 15 জুন। যদি 15 জন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়, তাহলে মাত্র 7 দিনের মধ্যে সেই সেনাবাহিনীকে আবার সিভিল প্রশাসনে ফেরাতে সরকার বাধ্য হলো কেন? স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ইন এড টু সিভিল পাওয়ার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে আনার বিষয়টি রুটিন ওয়ার্ক। সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন, পুলিশের উপর আস্থার অভাব থেকেই আবার সেনাবাহিনীর চাপ পড়লো কিনা। সেই প্রশ্নে মন্ত্রী পাল্টা প্রশ্ন করেছেন, এখানে আস্থাহীনতার প্রশ্ন আসে কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কি না প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে তাদের সব সময় সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, যদি পুলিশের উপর আস্থা থাকে, আবার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, শুধু এক ঢাকা শহরে 18,000 পুলিশ নামানোর পরও কেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর মাত্র 7 দিনের মধ্যে আবার ডাকতে হচ্ছে? তাহলে কি সরকার আওয়ামী লীগের গত 1 মাসের মিছিল ও তৎপরতাকে এতটা ভয় পেয়েছে যে কারণে পুলিশ দিয়েও দলটিকে ঠেকানো যাচ্ছে না? প্রশ্ন উঠেছে, যে দলটির তৎপরতা এবং অনলাইনে ডাকা কর্মসূচি ঠেকাতে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনী ডাকতে হচ্ছে, সে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা
কত দিন ঠেকিয়ে রাখতে পারবে? সরকার শুধু সেনাবাহিনীকে ডাকছেই না, সাথে বিচারিক ক্ষমতাও দিয়ে মাঠে নামাচ্ছে। ইউনূস সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত 8 দফায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়েছিল। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে 2024 সালের 19শে জুলাই কারফিউ জারি করে সেনা নামিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু আওয়ামী লীগের পতনের পর ইউনূস সরকার কখনোই সেনাবাহিনী ব্যারাকে ফেরার অনুমতি দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার ওই বছরের 17 সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়। সবশেষ মেয়াদ বাড়ানো হয়েছিল গত বছরের 11 নভেম্বর। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 12 নভেম্বর থেকে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছিল সরকার। তারপর থেকে সেনাবাহিনী মাঠে থাকলেও বিচারিক ক্ষমতা ছিল না। ফৌজদারি কার্যবিধির 17টি ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এসব ধারায় গ্রেফতার ও গ্রেফতার আদেশ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ফৌজদারি কার্যবিধির যে 17 নম্বর ধারায় সেনা কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে এসব নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা আছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন শুধু 6 জেলার জন্য সেনাবাহিনীকে ব্যারাক থেকে ডেকে আনছে, বাকি 58 জেলার তাহলে কি হবে? ভৌগোলিক অবস্থানের দিক থেকে দেখা যাচ্ছে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলাগুলোতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবার 30 জুনের পর আওয়ামী লীগ যদি নতুন করে কর্মসূচি দেয়, তাহলে তখন সরকার কি করবে? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে আগস্ট মাসকে কেন্দ্র করে বড় আকারে কর্মসূচি নিয়ে হাজির হতে চায় দলটি। যদি তাই হয়, তাহলে কতদিন সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে সরকার? আবার মাঠে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে সিভিল পাওয়ার যে যথেষ্ট নয়, সেটির সহজ স্বীকারোক্তি হলো হঠাৎ করে সেনা মোতায়েন। এটা সরকারের চিঠিতে এক অর্থে স্বীকারও করে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে 30 জুনের মধ্যে আওয়ামী লীগকে কি নির্মূল করা যাবে? যদি না করা যায়, তাহলে কি বছরের পর বছর ধরে টু সিভিল পাওয়ারের বন্দোবস্ত বহাল রাখতে হবে? আবার সেনাপ্রধান গত 2 বছর ধরে ব্যারাকে ফিরে যাওয়ার যে তাগাদা দিয়েছিলেন, সেটির কি হবে? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ইউনূস আমলে 206টি সেনা ক্যাম্প ছিল সারা দেশে। নতুন করে কয়টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে? নতুন করে টু সিভিল পাওয়ার পর কি সেনাপ্রধানের সেই চাওয়ার মৃত্যু ঘটলো? চলতি বছরের 21শে মে কুমিল্লা সেনানিবাসের এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে। এদিকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে চিঠি দেওয়া হলেও সেনাবাহিনী এর প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নিয়েছে সেটি জানানো হয়নি। কারণ এর আগে ইউনূসের আমলে সেনা মোতায়েনের ব্যাপারে আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হতো, কিন্তু এবার এখনো পর্যন্ত আইএসপিআর এর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। সেনাবাহিনীর একটি সূত্র বলছে, বাহিনীটি রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে চায় না। বিশেষ করে ইউনূসের আমলে গোপালগঞ্জে ইউনূসের মিত্র এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে নিরীহ মানুষের উপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল। আবার ঢাকায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় গণ অধিকার পরিষদের নেতাদের উপর লাঠিচার্জের ঘটনায় সমালোচিত হয়েছিল। কিন্তু নির্বাচিত সরকারের নতুন সিদ্ধান্তে সেনাবাহিনী কি করবে? আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সেনাবাহিনীকে আবার কত দিন, কত মাস কিংবা কত বছরের জন্য সিভিল প্রশাসনে থাকতে হবে? এখন এই পর্যন্ত।